আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের ক্লাস পিএ 21 প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ের 21তম ক্লাস, চ্যাপ্টার অ্যাডজাস্টমেন্ট প্রসেস, সাবজেক্ট মডেল অ্যাডজাস্টিং জার্নাল। সাবজেক্ট মডেল অ্যাডজাস্টিং জার্নাল। তো আমরা সবাই স্বাভাবিকভাবে মডেল কথাটির অর্থ জানি যে মডেল হচ্ছে আদর্শ। মডেল মানে হচ্ছে আদর্শ, তার মানে আদর্শ সমন্বয় জাবেদা। কি জন্য এই নাম দেওয়া হয়েছে তা আমরা স্বাভাবিকভাবে জানি যে আমরা সমন্বয় জাবেদা শেখাকালীন আমাদের যদি কখনো কোনো সমস্যা প্রয়োজন হয়, তাহলে আমরা এই মডেল নাম্বারে আসলে আমরা উদাহরণ পেয়ে যাব ওই ধরনের, অথবা আমরা নিয়ম দেখে নেব। তার মানে আমরা সাধারণ জাবেদা যেভাবে অবজেক্ট নাম্বার অনুসরণ করে শিখেছি, দ্যাট মিন্স গ্রামার ভিত্তিক পদ্ধতি ভিত্তিক হিসাব বিজ্ঞান শেখার সুবিধার্থে সাধারণ জাবেদাকে আমরা যেভাবে বুঝে নিয়েছি, ঠিক সমন্বয় জাবেদাকে আমরা ওইভাবে বুঝে নিব। তার মানে সমন্বয় জাবেদা করাকালীন আগে আমরা মডেল নাম্বার কত সেটাকে নির্ধারণ করব এবং তার বৈশিষ্ট্য অনুসারে আমরা জাবেদা করব। তাহলে আমরা শুরু করে আমরা বিগত দুটি ক্লাসে আমরা প্রথম দুই ক্লাসের বিগত দ্যাট মিন্স আজকে যেহেতু 21 নম্বর ক্লাস, আমরা 20তম ক্লাসে 19তম ক্লাসে আলোচনা করেছি মেজর অ্যাডজাস্টিং জার্নাল যে 4 ধরনের সেটা আলোচনা করেছি। সেটা হচ্ছে 1 ফর অ্যাক্রুড এক্সপেন্স, 2 ফর অ্যাক্রুড রেভিনিউ, 3 ফর প্রিপেড এক্সপেন্স, 4 ফর আনআর্ন রেভিনিউ। আর আমরা 20তম ক্লাসে আলোচনা করেছি নন মেজর অ্যাডজাস্টিং জার্নাল, সেটা হচ্ছে 5 for depreciation expense, 6 for bad debt expense, 7 for inventory related, 8 for rectified parcel related, 9 for rectified sales related, 10 for rectified capital and revenue related, 11 for other adjusting journal। তো এটা আমরা এই দ্যাট মিন্স বিচ্ছিন্নভাবে আলোচনা হয়েছে। তো আমরা আজকে এক নজরে 11টা সমন্বয় জাবেদার রুলস জানবো, যাতে আমরা যে কোনো উদাহরণে যে ধরনের সমন্বয় ব্যবহার হোক না কেন সেটা যেন আমরা জাবেদা সহজে করতে পারি, এবং কোনো সমস্যা হলে আমরা এই মডেলের কাছে আসলে সমাধান করতে সহযোগিতা পাবো ইনশাল্লাহ। তো এখানে আমরা জেনেছি যে 1 ফর অ্যাক্রুড এক্সপেন্স, বকেয়া খরচ। তো বকেয়া খরচ কাকে বলে আমরা জানি যে পূর্ণ ক্রয় বা বাকিতে সেবা গ্রহণ করার কারণ যে খরচ ধার্য করা হয়েছে কিন্তু পরিশোধও করা হয়নি, হিসাবভুক্ত করা হয়নি, সেক্ষেত্রে জাবেদা হবে যে খরচ ধার্য হয়েছে। দ্যাট মিনস যদি স্যালারিস আনপেড থাকে। এখানে বকেয়া ইংরেজি অনেকগুলো আছে, যেটা আমরা একটু বলে নিলে সুবিধা হবে। যে বকেয়া ইংরেজি স্বাভাবিকভাবে ডিউ, আনপেড, আউটস্ট্যান্ডিং, অ্যাক্রুড, ওয়িং, নট পেড, এই 6টি উল্লেখযোগ্য। তার মানে কি দাঁড়ালো যে বকেয়া ইংরেজি হচ্ছে অ্যাক্রুড, আনপেড, ডিউ, আউটস্ট্যান্ডিং, নট পেড, ওয়িং, 6টা আমরা এখানে উল্লেখ করলাম। তো তাহলে স্যালারি যদি আনপেড থাকে তাহলে হবে স্যালারি এক্সপেন্স ডেবিট স্ল্যাশ পেবল ক্রেডিট ই প্লাস এল প্লাস। স্যালারি এক্সপেন্স বৃদ্ধি করে দেখাতে হবে, তার মানে যে খরচ ধার্য হয়েছে কিন্তু আমরা পরিশোধও করিনি, হিসাবভুক্ত করিনি, তাহলে যেহেতু ধার্য হয়ে গেছে, সেবা গ্রহণ করা হয়েছে, তাই খরচ দেখাতে হবে স্যালারি এক্সপেন্স ডেবিট স্ল্যাশ পেবল ক্রেডিট ই প্লাস এল প্লাস। ঠিক একইভাবে M2 ফর অ্যাক্রুড রেভিনিউ, বকেয়া আয়ের জন্য বকেয়া আয়কে দুই ভাগে ভাগ করা হয়েছে। টু এ ফর অ্যাক্রুড অপারেটিং রেভিনিউ, 2B ফর অ্যাক্রুড নন অপারেটিং রেভিনিউ। তো অপারেটিং রেভিনিউ আমরা জানি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের অপারেটিং রেভিনিউর নাম হচ্ছে সেলস বা সেলস রেভিনিউ। আর হচ্ছে তাছাড়া সেবামূলক প্রতিষ্ঠানের অপারেটিং রেভিনিউ সাধারণত সার্ভিস রেভিনিউ। তাহলে যদি অপারেটিং রেভিনিউ অ্যাক্রুড থাকে, আরেকটা বিষয় লক্ষণীয় যে আমরা ইতিবার পূর্বে বলেছি, তারপরও আবার বলছি, যে সেবামূলক প্রতিষ্ঠান
প্রতিষ্ঠান কিন্তু সব সেবামূলক প্রতিষ্ঠানই কিন্তু সার্ভিস রেভিনিউ লেখে না। সেক্ষেত্রে আসলে সেবামূলক প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসার ক্যারেক্টার অনুসারে অপারেটিং রেভিনিউ নাম লিখে থাকে। যেমন যদি অ্যাডভার্টাইজিং ফার্ম হয় তাহলে সাধারণত অ্যাডভার্টাইজিং রেভিনিউ লেখে, আর যদি পার্ক বা থিয়েটার হয় তাহলে অ্যাডমিশন রেভিনিউ লিখে থাকে। তো এখানে আমরা বোঝার সুবিধার্থে বলছি সার্ভিস রেভিনিউ। তার মানে যদি কোনো প্রতিষ্ঠানের অপারেটিং রেভিনিউ অ্যাক্রুড থাকে সেক্ষেত্রে জার্নাল হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, নেম অফ অপারেটিং রেভিনিউ ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল এ প্লাস তাই ডেবিট, নেম অফ অপারেটিং রেভিনিউ আর প্লাস তাই ক্রেডিট। সেই অপারেটিং রেভিনিউ হতে পারে সার্ভিস রেভিনিউ, হতে পারে সেলস রেভিনিউ। তাহলে 2A গেল। 2B ফর অ্যাক্রুড নন অপারেটিং রেভিনিউ। এক্ষেত্রেও আমরা মেজর অ্যাডজাস্টিং জার্নাল আলোচনার সময় বলেছি যে যদি ইন্টারেস্ট অ্যাক্রুড অন ইনভেস্টমেন্ট, যদি সুদ পাওনা থাকে, সুদ পাওনা থাকে, এখানে আয়ের ক্ষেত্রে অ্যাক্রুড মানে পাওনা, অ্যাক্রুড খরচের ক্ষেত্রে অ্যাক্রুড যখন ব্যবহার করা হয় তখন সেটা আমরা বলছি বকেয়া। খরচের সাথে যদি অ্যাক্রুড কথাটা অন্তর্ভুক্ত থাকে তখন আমরা এর অর্থ করছি বকেয়া। কিন্তু আয়ের ক্ষেত্রে যদি অ্যাক্রুড কথা লেখা থাকে তখন আমরা বলছি পাওনা। পাওনা, প্রাপ্য বা অনাদায়ী। এখানে লেখা আছে ইন্টারেস্ট অ্যাক্রুড অন ইনভেস্টমেন্ট, বিনিয়োগের উপর সুদ পাওনা আছে। তাহলে আমরা মেজর অ্যাডজাস্টিং জার্নাল আলোচনা করার সময় আমরা বলেছিলাম, আবার বলছি, যদি এখানে অন্যান্য বা অপরিচালনা আয় যদি পাওনা থাকে তাহলে কি হবে? যেমন এখানে ইন্টারেস্ট অ্যাক্রুড অন ইনভেস্টমেন্ট, বিনিয়োগের সুদ পাওনা আছে, তাহলে হবে ইন্টারেস্ট রিসিভেবল এ প্লাস তাই ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ আর প্লাস তাই ক্রেডিট। তাহলে আমরা 1 এবং 2 আলোচনা শেষ করলাম। আর 3 ফর প্রিপেড এক্সপেন্স। 3 ফর প্রিপেড এক্সপেন্স। তো প্রিপেড অগ্রিম খরচ কাকে বলে? আমরা জানি যে ভবিষ্যতে সেবা প্রাপ্তির আশায় অগ্রিম মূল্য প্রদানকে অগ্রিম খরচ বলে। তো অগ্রিম খরচ আমরা সাধারণভাবে যে জাবেদা করে থাকি সেটা অ্যাসেট দেখিয়ে সাধারণ জাবেদা করে থাকি। তার মানে আধুনিক পদ্ধতিতে অগ্রিম খরচকে সম্পত্তি দেখিয়ে সাধারণ জাবেদা করা হয়ে থাকে। সেক্ষেত্রে হিসাবকাল শেষে যেটুক উত্তীর্ণ বা ব্যবহৃত হয়ে যায় সেটুক খরচ দেখিয়ে সমন্বয় জাবেদা করা হয়। তার মানে যদি আমরা কয়েক মাসের ভাড়া অগ্রিম দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা সাধারণ জাবেদা করে থাকি প্রিপেড রেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। সেক্ষেত্রে হিসাবকাল শেষে যেটুকু উত্তীর্ণ হয়ে যায় সেজন্য আমরা জাবেদা করি রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেড রেন্ট ক্রেডিট, ই প্লাস এ মাইনাস। কিন্তু কোনো প্রতিষ্ঠান আবার আধুনিক নিয়মে অগ্রিম খরচকে সম্পত্তি না দেখিয়ে অনেক সময় খরচ দেখিয়ে সাধারণ জাবেদা করে থাকে। সেক্ষেত্রে হিসাবকাল শেষে যেটুক অনুত্তীর্ণ বা অব্যবহৃত থেকে যায় সে কারণে সমন্বয় জাবেদা করে থাকে। যেমন সাপ্লাই যদি হাতে থেকে যায়, সাপ্লাই লেখা থাকে সমন্বয়ে সাপ্লাই অন হ্যান্ড, সাপ্লাই হাতে থেকে গেল 100 টাকা, তাহলে জার্নাল হবে অ্যাডজাস্টিং জার্নাল হবে সাপ্লাইজ ডেবিট 100 এবং সাপ্লাই এক্সপেন্স ক্রেডিট 100। তার মানে সাপ্লাই এ প্লাস তাই ডেবিট, এক্সপেন্স ই মাইনাস তাই ক্রেডিট। এটা হচ্ছে এক্সপেন্স মেথডে। তার মানে আমরা রেয়ামিল যদি দেওয়া থাকে তাহলে রেয়ামিল দেখি আমরা বুঝতে পারবো যে এই প্রতিষ্ঠান অগ্রিম খরচকে কোন পদ্ধতিতে হিসাবভুক্ত করে থাকে। যদি রেয়ামিলে প্রিপেড রেন্ট বা প্রিপেড ইন্স্যুরেন্স বা সাপ্লাই লেখা থাকে তাহলে বুঝতে হবে যে এই প্রতিষ্ঠান আধুনিক পদ্ধতিতে অগ্রিম খরচকে অ্যাসেট দিকে সাধারণ জাবেদা করেছে। সেক্ষেত্রে আমাদের সমন্বয় জাবেদা করতে হবে এক্সপেন্স দেখিয়ে। তার মানে এখন সমন্বয় হবে রেন্ট এক্সপেন্স বা ইন্স্যুরেন্স এক্সপেন্স বা সাপ্লাই এক্সপেন্স ডেবিট, প্রিপেড রেন্ট, প্রিপেড ইন্স্যুরেন্স বা সাপ্লাইস ক্রেডিট। তার মানে রেয়ামিলে যদি অগ্রিম খরচকে অ্যাসেট দেখানো থাকে তাহলে সমন্বয় করতে হবে খরচ দেখিয়ে। আর যদি রেয়ামিলে অগ্রিম খরচকে এক্সপেন্স দেখানো থাকে তাহলে এখন সমন্বয় জাবেদা হবে অ্যাসেট দেখিয়ে আনইউজড বা আনএক্সপায়ার্ড পোর্শন নিয়ে। আর 4 ফর আনআর্নড রেভিনিউ, অনার্জিত আয়ের জন্য। তো অনার্জিত আয় কাকে বলে? আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে ভবিষ্যতে সেবা প্রদানের উদ্দেশ্যে অগ্রিম মূল্য প্রাপ্তিকে আনআর্নড রেভিনিউ বলে।
ভবিষ্যতে সেবা প্রদানের উদ্দেশ্যে অগ্রিম মূল্য প্রাপ্তিকে আনআর্নড রেভিনিউ বলে। আধুনিক নিয়মে আনআর্নড রেভিনিউর জন্য সাধারণ জাবেদা আমরা অবজেক্ট নাম্বার 11-এ করেছি ক্যাশ ডেবিট আনআর্নড রেভিনিউ ক্রেডিট। দায় দেখিয়ে জাবেদা করা হয়। অগ্রিম প্রাপ্তির জন্য আধুনিক নিয়মে সাধারণ জাবেদায় দায় দেখিয়ে জাবেদা করা হয়ে থাকে ক্যাশ ডেবিট আনআর্নড রেভিনিউ ক্রেডিট, এবং সেক্ষেত্রে হিসাবকাল শেষে যেটুক অর্জিত হয়ে যায় সেটুক আয় দেখিয়ে সমন্বয় করা হয় আনআর্নড রেভিনিউ ডেবিট আর নেম অফ রেভিনিউ ক্রেডিট। তো এটা হচ্ছে আধুনিক নিয়মে, দ্যাট মিন্স এটাকে বলা হয় আনআর্নড রেভিনিউ লাইবিলিটিস মেথড। কিন্তু কোনো প্রতিষ্ঠান আবার অগ্রিম আয়কে দায় না দেখিয়ে আয় দেখিয়ে থাকে। সেক্ষেত্রে আমরা রেয়ামিল দেখলে জানতে পারবো যে ক্ষেত্রে অগ্রিম আয়কে আয় দেখিয়ে সাধারণ জাবেদা করা হয়ে থাকে সেক্ষেত্রে হিসাবকাল শেষে যেটুক অনার্জিত থেকে গেল সেটুক দায় দেখিয়ে সমন্বয় জাবেদা করতে হবে। তো এটা আমরা মেজর অ্যাডজাস্টিং জার্নালের ক্ষেত্রে আলোচনা করেছি। এরপরে নন মেজর অ্যাডজাস্টিং জার্নাল আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে অবচয়ের জন্য অবজেক্ট নাম্বার 4-এ আমরা যেটা শিখেছিলাম যে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রেডিট সেটাই। আর 6 ফর ব্যাড ডেট এক্সপেন্স এটাকে পৃথকভাবে আলোচনা করতে হবে। এটা কারণ ব্যাড ডেট এক্সপেন্স খুবই একটা হিসাব বিজ্ঞানে গুরুত্বপূর্ণ একটা অংশ, এটাকে পৃথকভাবে আলোচনা করা হবে আর পৃথকভাবে একটা ক্লাস নেওয়া হবে। আর 7 ফর ইনভেন্টরি রিলেটেড মজুদ পণ্য সংক্রান্ত, তার মানে নন মেজর অ্যাডজাস্টিং জার্নালকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে এস্টিমেটেড, দুই হচ্ছে রেকটিফাইড। এস্টিমেটেডকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, 5 ফর ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, 6 ফর ব্যাড ডেট এক্সপেন্স, 7 ফর ইনভেন্টরি রিলেটেড। তো ইনভেন্টরি রিলেটেড মজুদ পণ্য সংক্রান্ত, তাহলে তার মানে যে আমরা বিক্রয় উদ্দেশ্যে যে সমস্ত পণ্য ক্রয় করে থাকি হিসাবকাল শেষে কিছু না কিছু পণ্য অবিকৃত থেকে যায় সেটাই হচ্ছে মজুদ পণ্য। যে মজুদ পণ্য স্বাভাবিকভাবে এটা সম্পত্তি, এটা হচ্ছে অ্যাসেটস, ইনভেন্টরি এ প্লাস, তাই ডেবিট। আর যদি এটা আগুনে পুড়ে যায়, সাপোজ আগুনে পুড়ে গেছে 1000 টাকা, বিমা কোম্পানি দিতে রাজি হয়েছে 800 টাকা, তাহলে ইন্স্যুরেন্স ক্লেম রিসিভেবল ডেবিট 800 টাকা ফর এ প্লাস। আর যে 200 টাকা ইন্স্যুরেন্স কোম্পানি দেবে না, এটা ব্যবসার ক্ষতি হলো, সেটা লস বাই ফায়ার। লস বাই ফায়ার দ্যাট মিন্স লস বাই ফায়ার না লিখে অ্যাবনর্মাল লস লেখাই উত্তম হবে, অ্যাবনর্মাল লস ই প্লাস, তাই ডেবিট। আর যেহেতু এই মজুদ পণ্য থেকে গেল বা পুড়ে গেল সবই ক্রয়কৃত পণ্যই, তো এগুলো ঘটলো, তাই এখানে পারচেস ই মাইনাস ক্রেডিট। তো এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তারপরে সেলস 8 ফর রেকটিফাইড পারচেস রিলেটেড, তার মানে ভুলে ক্রয়কৃত পণ্য হিসাবভুক্ত করতে বাদ পড়ে গেলে পারচেস ই প্লাস ডেবিট। আর যদি ক্রয়কৃত পণ্য অন্য কোনো কাজে ব্যবহার করা হয় তাহলে পারচেস ই মাইনাস ক্রেডিট করতে হবে। তাহলে এখানে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে গুড ডিস্ট্রিবিউশন ফর অ্যাডভার্টাইজিং বা গুডস ফ্রি ডিস্ট্রিবিউশন টু কাস্টমার। যেহেতু এটা হচ্ছে ক্রয়কৃত পণ্য ব্যবহার করা হয়েছে বিনামূল্যে খরিদ্দারদের মধ্যে, তাহলে এখানে সেজন্য এটা বলা হচ্ছে যে 8 ফর রেকটিফাইড পারচেস রিলেটেড। এটাকে আমরা 4 ফর এক্সপেন্স, সেটা তো সাধারণ জাবেদা না, এটা আমরা 8 ফর রেকটিফাইড পারচেস রিলেটেড নামে আখ্যায়িত করব। যেহেতু এটা বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে, তা পারচেস ক্রয়কৃত পণ্য ব্যবহার করা হচ্ছে, তাই পারচেস ই মাইনাস ক্রেডিট। আর যেহেতু এটা প্রচারের উদ্দেশ্যে তাই অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ই প্লাস ডেবিট। আর 9 ফর রেকটিফাইড সেলস রিলেটেড, এক্ষেত্রে যেটা আমাদের ধারণা হচ্ছে বিক্রয় যদি হিসাবভুক্ত বাদ পড়ে যায় তাহলে সেলস আর প্লাস ক্রেডিট। আর বিক্রয়ের মধ্যে ভুলে যদি অন্য কিছু অন্তর্ভুক্ত হয়ে যায়, ভুলে বিক্রয় সেলস অ্যাকাউন্ট ক্রেডিট বৃদ্ধি পেয়ে যায়, তাহলে সেটা এখন সেলসকে ডেবিট করতে হবে। তাহলে এখানে যেটা উদাহরণস্বরূপ বলা যায় যে ক্রেডিট সেলস আনরেকর্ডেড, ক্রেডিট সেলস আনরেকর্ডেড তার মানে সাধারণ জাবেদায় 5 ফর রেভিনিউ, এক্ষেত্রে জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। আর 10 ফর
রেকটিফাইড ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ রিলেটেড, তার মানে এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। মূলধন জাতীয় আয় ব্যয় যদি মুনাফা জাতীয় আয় ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, তো সেখানে আমরা আলোচনা করেছিলাম যে মেশিন সংস্থাপন ব্যয় মজুরি অন্তর্ভুক্ত হয়েছে। ইনস্টলেশন অফ মেশিন কস্ট ইনক্লুডেড ইন ওয়েজেস অ্যাকাউন্ট, সেক্ষেত্রে জার্নাল হবে মেশিন এ প্লাস ডেবিট, ওয়েজেস এক্সপেন্স ই মাইনাস ক্রেডিট। আর 11 ফর আদার অ্যাডজাস্টিং জার্নাল, তার মানে যে সমস্ত সমন্বয়গুলো উপরোক্ত 10টি নিয়মের মধ্যে অন্তর্ভুক্ত হয় না বা একই সাথে দুটি নিয়ম কার্যকরী হয়, সেগুলোকে আমরা আদার অ্যাডজাস্টিং জার্নাল নামে আখ্যায়িত করব। যেমন এখানে বলা যায় চেক ডিজনার্ড, তার মানে দেনাদারের কাছ থেকে চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, তো ব্যাংক এটাকে ফেরত পাঠিয়েছে আমার অ্যাকাউন্টে জমা না করে। তার মানে আমি যেহেতু এটা দেনাদারের কাছ থেকে পেয়েছিলাম, অ্যাকাউন্ট রিসিভেবলকে কাছে পেয়েছিলাম, অ্যাকাউন্ট রিসিভেবলকে হ্রাস করেছিলাম, ক্রেডিট করেছিলাম, তাই এখন আবার ডেবিট করব, অ্যাকাউন্ট রিসিভেবলের কাছে পাওনা করব, অ্যাকাউন্ট রিসিভেবল এ প্লাস ডেবিট, ক্যাশ বা ব্যাংক এ মাইনাস ক্রেডিট। তো শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা এক নজরে আমরা 11টা অ্যাডজাস্টিং জার্নালের রুলস জেনে নিলাম। তার মানে মডেল অ্যাডজাস্টিং জার্নাল, এটা আসলে আমরা সাধারণ জাবেদা করার সময় বলেছিলাম ওএন অবজেক্ট নাম্বার, আমরা অবজেক্ট নাম্বার সিলেক্ট করতাম, তারপর বেজ অ্যাকাউন্ট এবং তারপর রিভার্স অ্যাকাউন্ট। আর এখানে আমরা মডেল অ্যাডজাস্টিং জার্নালকে বলবো এমএন। তো এটা সংক্ষেপে শুধু এম নামেই আখ্যায়িত করা যেতে পারে। M1 ফর অ্যাক্রুড এক্সপেন্স, M2 ফর অ্যাক্রুড রেভিনিউ। তো 2 না বলে আমরা 2A বলতে পারি। M1 ফর অ্যাক্রুড এক্সপেন্স, 2A ফর অ্যাক্রুড অপারেটিং রেভিনিউ, 2B ফর অ্যাক্রুড নন অপারেটিং রেভিনিউ। M3A for prepaid expense asset method, M3B for prepaid expense method, M4A for unearned revenue liabilities method, M4B for unearned revenue income method, 5 for depreciation expense, 6 for bad debt expense, 7 for inventory related, 8 for rectified purchase related, 9 for rectified sales related, 10 for rectified capital and revenue related, 11 for other adjusting journal। তো শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসলে এই 11টা রুলস আমাদের এক নজরেই মনে রাখতে হবে, এই জন্য এক নজরে দেখার ব্যবস্থা নিয়েছি মাত্র। তো আমাদের অঙ্ক করতে গেলে যে কোনো নিয়মেই আমরা সামনে পাবো, সেক্ষেত্রে যেন আমরা সহজে জাবেদা করতে পারি, সেই উদ্দেশ্যেই আমরা এখানে মডেল অ্যাডজাস্টিং জার্নাল অ্যাট এ গ্ল্যান্স দেখলাম। তো শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা নেক্সট ক্লাস নেব নোটিসেবল মেটার টু ডু অ্যাডজাস্টেন্ট এন্ট্রিজ, সমন্বয় জাবেদা করতে লক্ষণীয় বিষয়সমূহ। সমন্বয় জাবেদা করতে গেলে আমাদের কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে সেগুলো এক নজরে দেখে আমরা নিয়মগুলা বুঝে নেব, তারপরে ক্লাসে ইনশাল্লাহ উদাহরণ শুরু করব। তো সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।